মুখে বাংলা বললে জয় বাংলা হবে না। জয় বাংলার জন্য নীতি আনতে হবে, আদর্শ আনতে হবে। আজকে কোথাও তুমি দেখিনি লেখা আছে সততা প্রতীক, আমি দেখিনি একটা জায়গা, হিম্মত নেই বলার। ওটা একটা পলিটিক্যাল স্লোগান, তার সাথে রামের কোনো সম্পর্ক নয়। যারা বলছেন জয় শ্রীরাম তারা কিন্তু হচ্ছেন যে তারা সব রাবণ। ইচ্ছা ছিল মেয়র হওয়ার, ওনার মন্ত্রী হিসাবে ঠিক ভালো লাগছিল না, মেয়র হয়ে কিছু উনি এক্সট্রা বেনিফিট নিতে চেয়েছিলেন, সেটা ওনার পার্টি ওনাকে অ্যালাউ করেনি এবং তার ফলে উনি নির্বাচন হতে দিলেন না। এটা আমার অভিযোগ। এই খনিরা এখন আজকে ভোট চাইছে, ভোট দিন। কেন মানুষ তাকে ভোট দেবে? একটাও ভোট পাবে না। আমরা দেখেছি 34 বছর সিপিএম ছিল, লেফন ছিল, 34টা বিজেপি লোক ছিল। আজকে টিএমসি এসেছে, বিজেপি এসেছে। নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আমাদের যে নির্বাচনী পরিক্রমা পিপলস রিপোর্টার থেকে হচ্ছে, এই মুহূর্তে আমরা আছি মধ্য হাওড়া কেন্দ্রে এবং আমাদের সঙ্গে আছেন মধ্য হাওড়া কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ দা, পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত। সকাল থেকে প্রচার করছেন, অসম্ভব গরম, তার মধ্যে করছেন দুপুরবেলা একটু আপনার সামান্য হয়তো আপনি কাজ বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময় আমি এসে আপনাকে বিরক্ত করলাম, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। রাজ্যে 15 বছর বামেরা ক্ষমতাচ্যুত, 2011 সালের পর থেকে আজকে 2026। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার নির্বাচনী সংগ্রাম, নির্বাচনী লড়াই, আপনি প্রচারে যাচ্ছেন, কিরকম সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে? দেখুন, আমাদের কাছে যা আছে, আমাদের কাছে আছে মানুষের একটা স্রোত বলতে পারি এখন। এবং আমাদের কাছে খুব যে বিজ্ঞাপনী যে ইশতেহার সেটা নেই, কিছু হ্যান্ডবিল আছে, যে লিফলেট আছে, আর কাঁধে ঝান্ডা আছে, লাল ঝান্ডা আছে, মতাদর্শ আছে, আর পরিবর্তনের একটা জনজোয়ার নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। এবং সেইখানেতে যেভাবে ভালোবাসা পাচ্ছি, মানুষের যেভাবে মানুষ যেভাবে হাত ধরে ওনার যে ফিলিংসটা যেটা পাচ্ছি, জানলা থেকে মা এবং বোনেরা যেভাবে হাত নাড়ছেন, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মানুষ কিন্তু এই সরকারকে আর 5 মিনিটেও দেখতে চাইছেন না। একটা বিশাল বড় চেঞ্জ আসতে চলেছে পশ্চিমবাংলায়। আপনি বলছেন যে বামেদের প্রচারে বৈভব নেই, টাকা পয়সা বেশি নেই, কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ততা আপনি প্রচারে বেরিয়ে করছি, বুঝতে পারছেন। আপনি দেখবেন আমাদের কাছে ব্যানার খুব কম হয়তো হবে, ঝান্ডা কম হবে, ফেস্টুন কম হবে, বড় বড় হোর্ডিং কম হবে, কিন্তু শ্রম দিয়ে যে কাজটা করার, অথচ আপনি দেখবেন দেয়াল লেখন যেভাবে হচ্ছে, বা যেভাবে আমাদের কমরেডরা দেয়াল লেখনের কাজটা করছেন, সেটা কিন্তু নজিরবিহীন শ্রম দিয়ে মাঠে। আমি বলতে চাইছি যে গায়ে গতরে কমরেডরা যেভাবে খাটছেন। আমাদের কাছে কোনো মিডিয়া নেই, বিশাল বড় বড় কর্পোরেট নেই। আমাদের কমরেডরা, খেটে খাওয়া মানুষরা, গরিব যারা আছেন, তারা যেভাবে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মুঠিয়া মজদুর, ছোট কারখানায় কাজ করেন যারা শ্রমিক, যারা সবজি বিক্রেতা, যারা রাস্তার উপরে হকারি করেন, তাদের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করা গেছে যে তারা আরো 5 মিনিট অনেক বেশি বললাম, আরো 1 সেকেন্ডও কিন্তু তারা এই সরকারকে, এদেরকে দেখতে চাইছেন না। আমি যে অঞ্চলে আছি বা যে মধ্যহাওড়া অঞ্চলে 15 বছর ধরে, 15 বছর আমি বলছি 5 বছর নয়, 10 বছর নয়, 11 বছর নয়, 12 বছর নয়, 13 বছর নয়, 14 বছর নয়, 15 বছর নয়, 15 বছর ধরে একটা লোক এখানে মন্ত্রী হয়ে বসে আছে। মন্ত্রী, নট এ ম্যাটার অফ জোক, মন্ত্রী। মমতা ব্যানার্জি বলেছেন যে কোরআন, নওজুবিল্লাহ আমি বলছি, কোরআন এবং গীতার কাহিনী শেষ হয়ে যাবে, কিন্তু ওনার উন্নয়নের কাহিনী শেষ হবে না। আজকে আপনি দেখুন, বিশাল বড় বড় দেয়াল লিখেছে, হোর্ডিং টাঙিয়েছে, সেখানে তো কোনো আমি ওনার উন্নয়নের কাহিনী দেখতে পাচ্ছি না যে উনি 15 বছরে কি কাজ করেছেন।
শুধু বিশাল বড় বড় হোর্ডিং এ লেখা হচ্ছে যে অরূপ রায়কে ভোট দিন। কেন ভোট দেবে অরূপ রায়কে সেটা তো বলতে হবে। উনি একটা প্রাইমারি স্কুল বানিয়েছেন, আমি মিনিমাম কথা বলছি, ইন্টার এই সমস্ত অঞ্চলে একটা প্রাইমারি স্কুল বানিয়েছেন, একটা সেকেন্ডারি স্কুল বানিয়েছেন, একটা কলেজ বানিয়েছেন। এখানে হিন্দির বিশাল বড় একটা মানুষ আছেন, তাদের একটা হিন্দি প্রাইমারি স্কুল বানিয়েছেন। সেকেন্ডারি স্কুল আমরা বানিয়েছিলাম বেরিলিয়াস স্কুলে, সেটাকে চুল্লুর ঠেকে পরিণত করেছে। আজকে আমরা একটা উর্দু স্কুল বানিয়েছিলাম আপনার শিবপুর শিক্ষালয় অলকার উল্টো দিকে, হ্যাঁ, বিশাল স্কুল নিউ সেট আপে আমরা নিয়ে এসেছিলাম। 2011 পরেই হয়েছে এটা, মানে বিল্ডিং তৈরি হয়েছে, কিন্তু 2011 আগে সমস্ত টাকা পয়সা জমি মানে প্ল্যানিং প্রোগ্রাম সবটাই কমপ্লিট করে দিয়েছিলাম আমরা নিউ সেট আপের মধ্যে। 2007 থেকেই তার পরিকল্পনা শুরু করেছিল আমাদের বামফ্রন্ট সরকার। আমি কিন্তু ওই যে কাজটা, ওই কাজের একজন মানে হিসাবে আর কি, মেম্বার হিসাবে, বা ওই কাজের একজন মানে কি বলবো কর্মী হিসাবে আমি ওই কাজের মধ্যে যুক্ত ছিলাম। ঠিক আছে, আজকে 2011 কমপ্লিট হয়ে গেছে, তারপরেও কিন্তু ওটা এখন পুলিশ ছাউনি হয়ে আছে, ওখানে কোনো কাজ চালু হচ্ছে না শিবপুর শিক্ষালয়। সুতরাং এটা বিশাল বড় একটা সেটব্যাক হচ্ছে হাওড়ার মানুষ। যে অংশ আপনাকে এত ভোট দিল, যে অংশ আপনাকে এত সম্মান দিল, মর্যাদা দিল, মাইনরিটি সেকশন হিন্দিভাষী, তাদের জন্য আপনি তো কিছুই করেননি। আর রেস্ট অফ দ্য পপুলেশন, তাদের জন্য আপনি কিছু করেননি। রামকৃষ্ণপুর কোঅপারেটিভ ব্যাংক 70,000-এর বেশি ওখানে ইনভেস্টার, প্রায় 1,000 কোটি টাকার বেশি সেখানে টাকা মানুষ সেখানে জমা করেছেন। হ্যাঁ, আজকে আমি মামলা করেছি একজন লয়ার হিসাবে, সেটা হচ্ছে গোবিন্দলাল বর্ধন। উনি মারা গেলেন আজকে, কিন্তু ওনার যে সঞ্চয় করার পয়সা, উনি একটা ব্যাংকে কাজ করতেন। ব্যাংক মানে উনি আপনার একটা ব্যাংক হচ্ছে যে ব্যাংক অফ বরোদা, এই ব্যাংক অফ বরোদাতে উনি কাজ করতেন। রিটায়ার করে গেলেন, মরে গেলেন, কিন্তু তার টাকা উনি পেলেন না। আজকে ওইখানে সুদীপ চক্রবর্তী এন্ড আদার্স মামলা চলছিল 2006 পর থেকেই, তার আগে থেকেই চলছিল সুদীপ চক্রবর্তী এন্ড আদার্স। আমি সেটাকে এক্সটেনশন করলাম, করে অ্যাডিশন অফ পার্টি হলাম, গোবিন্দলাল বর্ধন ওর মধ্যে অ্যাডিশন অফ পার্টি হলেন। আজকে রামকৃষ্ণপুর কোঅপারেটিভের মামলা চলছে হাইকোর্টে। মানুষ কি টাকা পেল? ইনভেস্টাররা কি টাকা পেল? আজকে উনি মন্ত্রী হিসাবে আমি বলতে পারি টোটালি ফেলিওর ওনার। আমি বলছি যে উনি কোনো কাজ করেননি। আজকে লিকুইডেশনে চলে গেল এত ব্যাংক। আমি তো শুনিনি কোনোদিন উনি অ্যাসেম্বলিতে উনি হচ্ছে যে কোনো প্রশ্ন করেছেন বা কোনো প্রস্তাব দিয়েছেন রাজ্য সরকারকে যে এই কাজটা উনি করতে চাইছেন। এত মানুষ আজকে সাফরার হচ্ছেন, এত টাকা মার কেন ওনাদেরই তো সব লোকজন ছিল, ওনারাই তো লুট করে খেয়েছেন। তা মানুষ কি প্রশ্ন করবেন না যে আপনি যে মন্ত্রী হিসাবে রামকৃষ্ণপুর কোঅপারেটিভ ব্যাংকটা লুট হলো? আমি স্ট্রেস দিয়ে বলছি, এই সমস্ত প্রশ্নের উত্তর তাকে দিতেই হবে। আজকে বলুন তো, উনি একজন মন্ত্রী, হ্যাঁ, মন্ত্রী থাকা সত্ত্বেও আজকে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন হলো না, দীর্ঘদিন হয়নি। এই মানুষ এই সমস্ত সার্ভিস থেকে আজকে বঞ্চিত হচ্ছে। আপনি বলুন তো, আমরা বামেরা আমরা 34 বছর আগে মানে সরকার চালিয়েছি, আমরা টাইমলি অন টাইম আমাদের নির্বাচন হতো, কি পঞ্চায়েত বলুন, কি পৌরসভা বলুন, কি অন্যান্য বলুন, আমরা আমাদের ক্ষমতার মধ্যে যেটা প্রয়োজন ছিল আমরা করতাম। আজকে দীর্ঘদিন এখানে নির্বাচন হচ্ছে না, এই দায়িত্ব কে নেবে? বলছেন কখনো জুটছেন, হ্যাঁ, বালিকে জুটছেন, কখনো বাদ দিচ্ছেন। অ্যাকচুয়ালি ওনার ইচ্ছা ছিল মেয়র হওয়ার, ওনার মন্ত্রী হিসাবে ঠিক ভালো লাগছিল না, মেয়র হয়ে কিছু উনি এক্সট্রা বেনিফিট নিতে চেয়েছিলেন, সেটা ওনার পার্টি ওনাকে অ্যালাউ করেনি, এবং তার ফলে উনি নির্বাচন হতে দিলেন না। এটা আমার অভিযোগ, নির্বাচন হতে দিলেন না। উনি গভর্নর দেখাচ্ছেন, উনি বিভিন্ন হচ্ছে যে বলছেন যে এই টেকনোলজিস আজকে পশ্চিমবাংলার সমস্ত জেলার সমস্ত পৌর নির্বাচন হয়ে গেল, কিন্তু হাওড়া কর্পোরেশনের নির্বাচন হলো না। অ্যাকচুয়ালি ওনার যে ভিতরের যে রিভেঞ্জটা উনি পার্টির মধ্যে এটা ক্রিয়েট করেছেন। এটা আমি জোর গলায় বলছি, এটা হয়তো আমার এই কথায় অনেক টিএমসি কর্মী এটা সমর্থন করবেন। বলুন তো, সিপিএম এর সময়, লেফট ফ্রন্টের সময় অনেক কংগ্রেসের কাউন্সিলর ছিলেন,
টিএমসি কাউন্সিলর ছিলেন, দু একটা বিজেপির কাউন্সিলর ছিলেন। আমাদের বাজেট বরাদ্দ হতো, পপুলেশন অনুযায়ী সমস্ত ওয়ার্ডকে একটা টাকা বা একটা ফান্ড অ্যালট করা হতো। সেখানে তো কোনো পার্সিয়ালিটি করা হতো না যে বিজেপিকে দেওয়া হবে না, কংগ্রেসকে দেওয়া হবে না, অন্যান্যদের দেওয়া হবে না। একটা সিস্টেম, একটা প্রসিডিওরের মধ্যে কাজটা হতো। সেখানে বড়ো ছিল, বড়ো কমিটি ছিল, তারপরে ওয়ার্ড ছিল, ওয়ার্ড কমিটি ছিল, ওয়ার্ডের সেক্রেটারি ছিল, তার উপরে হচ্ছে যে আপনার মেয়র পরিষদ ছিল, সেখানে আপনার বিভিন্ন ডিপার্টমেন্টেশনের সমস্ত এক্সপার্টরা ছিল, ওইখানে অডিট ছিল, অ্যাকাউন্ট কমিটি ছিল। কি আছে এখন? কত বাজেট? আমি বলছি 2000 কোটি টাকার বাজেট। এই যে 2000 কোটি টাকার যে টাকা, যে প্রত্যেক বছর যে আসছিল স্টেট ফিনান্স থেকে, এই টাকার হিসেবটা কে দেবে? দিতে পারবে তৃণমূল কংগ্রেস? দিতে পারবে না। কেন? এই টাকাটা ওয়ান উইন্ডো সিস্টেম অনুযায়ী অরূপ রায় খেয়েছে, এবং ওরা যাকে বসিয়েছিল তারা খেয়েছে, ভাগবাটারা হয়েছে করে এটা এই রথীন চক্রবর্তীকে ধরে নিল। সে কোথায় রথীন চক্রবর্তী? এখন প্রশ্ন করবেন না, সে বিজেপিতে আছে, বিজেপি ক্যান্ডিডেট হয়েছিল। তারপরে এখন কোথায় আছে আমি জানি না। হ্যাঁ, আজকে লুট করে গেছে রথীন চক্রবর্তী। কোনোদিন তো প্রশ্ন করেনি, তৃণমূল কংগ্রেস কোনো স্টেটমেন্ট করেনি যে রথীন চক্রবর্তী ভুল কাজ করেছে। অ্যাপ্রিসিয়েশন হয়েছে। তারপরে কে ছিল? সুজয় চক্রবর্তী। তার উপরে হচ্ছে যে ইন্দিরা আবাস যোজনা থেকে শুরু করে কোটি 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 টাকা লুট হয়েছে, হাইকোর্টে তো মামলা হয়েছে। কি করছে হাওড়াকে নিয়ে? সব থেকে দূষিত সিটি হাওড়া, এরা কি করেছে বলুন তো? আরে ভাই, আমি তো বলতে পারি যে সরস্বতম সিপিএম করেছে, ডোমরজোলা সিপিএম করেছে, ওয়াটার ট্রিটমেন্ট সিপিএম করেছে, কোনা এক্সপ্রেসওয়ে সিপিএম করেছে, ইস্ট ওয়েস্ট রোড সিপিএম করেছে, ফরসর রোড সিপিএম করেছে, হাওড়ার বিভিন্ন যাবতীয় বিউটিফিকেশন সিপিএম করেছে, গঙ্গার ধারে যে সমস্ত বিউটিফিকেশন সিপিএম করেছে। তুমি কি করেছো সেটা তোমাকে বলতে হবে। 1 ইঞ্চি কোনো রাস্তা তৈরি করেছো? 1 ইঞ্চি রাস্তা করনি। ট্রাফিক সিস্টেম করেছো? করনি। কি করেছো? কর্পোরেট লুট, মার্ডার করেছো, তপন দত্ত মার্ডার করেছো। সেই মামলা এখন তার প্রতিমা দত্ত কে আছে? সিপিএম এর লোক, কংগ্রেসের লোক, কার লোক? প্রতিমা দত্ত তো টিএমসি মামাটি মানুষ ঝান্ডা নিয়ে তারা পরিবর্তন চেয়েছিল। আজকে তো সে তো চাইছে যে তার বিচার হোক। কেন? তার হাজবেন্ডের মার্ডার হয়েছে, সরাসরি অরূপ রায়ের নাম সেখানে জড়িত আছে, মামলা চলছে। উত্তর দিতে পারবেন আজকে? এই খনিরা এখন আজকে ভোট চাইছে, ভোট দিন। কেন মানুষ তাকে ভোট দেবে? একটাও ভোট পাবে না। এটা আমি খুব পরিষ্কার করে বলছি। আর মানুষ বুঝে নিয়েছেন যে এদের আর একদিনও সময় দেওয়া যাবে না, 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না। সেই জন্য আমি বলছি যে মানুষ নাড়ছেন, হাত নাড়ছেন, মানুষ বলছেন, চোখ মুখ বলছেন, সাধারণ মানুষ বলছেন যে না অনেক হয়েছে। আমাদেরকে বলছেন কোথায় ছিলেন আপনারা? আসুন, আপনাদের প্রয়োজনে আপনারাই পারবেন বলছেন মানুষ, আপনারাই পারবেন। এই গতকালকে আমরা মিছিল করলাম, দেখেছেন মানুষ কিভাবে রাস্তায় নেমেছিল। আপনি ইলেকশনের সময় এত লোক কি করে পাচ্ছেন? তারা কি বিরিয়ানি খেতে গিয়েছিল ওখানে? তারা কি পয়সা দিয়ে নিয়ে গেছে আমরা? তারা স্বতঃস্ফূর্তভাবে মানুষ কালকে ঝান্ডা নিয়ে রাস্তায় সিপিএম এসেছিলেন। সেই জন্য আমাদের উৎসাহ জাগায়, মানুষের এই স্বতঃস্ফূর্ততা উৎসাহ জাগায়। সংখ্যালঘু হচ্ছেন, হিন্দি ভাষী হচ্ছেন, আজকে এইভাবে আমরা এগোচ্ছি। দেখা যাক মানুষের যা ফয়সলা হবে সেটা আমরা মাথা পেতে নেব, কিন্তু ভোট করতে দিতে হবে। মনে রাখতে হবে, এরা ভোট চোর, এরা সব সেটিং আছে বিজেপি। আর কালকে দেখলেন, পরশুদিন দেখলেন পার্লামেন্টে সেজমেন্টের পয়েন্টে কজন এমপি গায়েব ছিল টিএমসির, তাই না? 7 জন গায়েব ছিল। কোথায় ছিল এই 7 জন সেজমেন্ট? বিজেপিকে মদত করতে চাইছো? আমরা বুঝি, জানি। মালপুয়া খাইয়েছিলে। মালপুয়া কে খাইয়েছিল? মালপুয়া অটল বিহারী বাজপেয়ীকে। সিঙ্গুর আন্দোলনে কে ছিল পাশে? সুষমা স্বরাজ কার লোক? এলকে আডবাণী কার লোক? রেলমন্ত্রী ছিলে, কয়লা মন্ত্রী ছিলে। আজকে তুমি বলছো বিজেপি ভোট পেয়ে যাবে, বিজেপিকে হারাতে, সিপিএম কে আনতে 15 বছর তুমি বিজেপিকে হারাতে পারোনি কেন? আমরা দেখেছি 34 বছর সিপিএম ছিল, লেফ্রন্ট ছিল, 34টা বিজেপি লোক ছিল। আজকে টিএমসি এসেছে, বিজেপি এসেছে। টিএমসি যাবে, বিজেপি বাড়ি চলে যাবে। সুতরাং বিজেপিকে তাড়াতে গেলে আগে টিএমসিকে তাড়াতে হবে। এটাই হচ্ছে আমার বক্তব্য। এবং আমরা কিন্তু মানুষের সাহারা ব্যাপক পাচ্ছি, ম্যাক্সিমাম সাহারা পাচ্ছি। আমি দেখছি যে আমাদের নতুন প্রজন্মে যারা আছে, কালকে মিছিলে আপনি দেখেছেন নতুন প্রজন্ম ম্যাক্সিমাম এসেছে, ম্যাক্সিমাম। তাদেরকে বলছে
500 টাকা নিয়ে নাও, 1000 টাকা নিয়ে নাও। হ্যাঁ, এটা কোনো কথা হলো? আজকে তুমি ওএমআর সিট 0 দিয়ে মন্ত্রীদের ছেলে মেয়েদের চাকরি দিয়েছো, টাকা নিয়ে চাকরি দিয়েছো, ধরা পড়েছো, মামলা চলছে, নির্লজ্জরা। 500 টাকা দেবো? আমরা বলছি না না, 500 টাকা নয়, আমরা প্রত্যেক পরিবারকে, আনএমপ্লয়েড ইউথদের আমরা চাকরি দেবো, আমরা প্রত্যেক ফ্যামিলি থেকে একজনকে চাকরি দেবো। এটা আমরা আমাদের প্রতিশ্রুতিতে, আমাদের ইশতেহারে আমরা লিখে দিয়েছি পরিষ্কার করে, যে আমরা প্রত্যেক পরিবার থেকে একজনকে চাকরির গ্যারেন্টি আমরা দেবো। আমরা বস্তির মধ্যে যারা আছেন তাদের 100 ইউনিট ফ্রি বিদ্যুৎ দেবো, আর 100 ইউনিট যেটা দেবো তার 50% শুল্ক নেওয়া হবে। এটা আমরা তো বলছি গরিব মানুষের জন্য। এরা তো বেঁচে দিয়েছে গোয়েঙ্কাটা, এটা তো বেঁচে দিয়েছে। আমরা তো কোনো বন্ডের টাকা পাই না। গোয়েঙ্কা যখন ভিক্টোরিয়া হাউসের সামনে যখন মমতা মিটিং করেন, কে ফিনান্স করে? এই গোয়েঙ্কারা করে। আর এইদিকে বস্তি অঞ্চলে গরিব মানুষের উপরে অত্যাচার চালায়, টেরি বাড়িয়ে দেয়, এই করে ও করে। আজকে সমস্ত মাইনরিটি অঞ্চলে ওভারহেড তার হচ্ছে, ওভারহেড ওয়ারিং হচ্ছে। কেন? তার জানলা থেকে 440 লাইন, তার বাড়ির পাশ দিয়ে 440 লাইন চলছে। কেন চলবে এটা? এইসব আমরা বন্ধ করে দেবো, এইসব চলবে না। ডুমুর জেলা স্পোর্টস কমপ্লেক্স, ওখানে হেলিপ্যাড হবে। আর ওখানে ওই লক্ষ্মীনাথ শুক্লা ওই খেলাধুলার নাম করে বিশাল জায়গায় সে নিয়েছে। আজকে ওখানে সাধারণ খেলোয়াড় ঢুকতে পারছে না, সাধারণ মানুষ ঢুকতে পারছে না। ডুমুর জেলা স্পোর্টস কমপ্লেক্স বাণিজ্যিকরণ হয়ে গেছে। এগুলো হবে না, এগুলো আমরা সব ঠিক করে দেবো। আমরাই তো বানিয়েছিলাম ডুমুর জেলা স্পোর্টস কমপ্লেক্স, ওরা তো বানায়নি। আজকে সব জমি কিভাবে লুট করছে, ভরাট করছে, আপনার পুকুর ভরাট করে বাড়ি করছে। তপন দত্তর মামলা তো এই জন্যে মারা হয়েছিল। তপন দত্ত তারা ভরাট করে, সমস্ত পুকুর ভরাট করে তারা বিল্ডিং করতে চেয়েছে। আজকে এখানে বিল্ডিং রাজ চলছে। সুতরাং এইগুলো মানুষ আর বরদাস্ত করবে না। এইগুলো হচ্ছে যে মানুষ একটা ব্যাপক তার রিফ্লেকশন আসবেই আসবে। বিজেপি অথবা তৃণমূল, আপনার মূল প্রতিদ্বন্দ্বী কে? কাকে আপনি? এখানে আমি শুনেছি বিজেপি যে ক্যান্ডিডেট সে ওনার সিএ, ওনারই লোক, মানে তৃণমূল প্রার্থী সিএ বলছেন? হ্যাঁ, ও প্রার্থী, উনি সিএ, চারের অ্যাকাউন্ট ওনারই হচ্ছে যে সমস্ত ব্ল্যাক মানি ফানি হ্যান ত্যান কোথায় কোথায় আছে, প্রচুর ওনার সুইস ব্যাংকের টাকা আছে। 15 বছর উনি মন্ত্রী ছিলেন, রামকৃষ্ণপুর টাকা, হাওড়া কর্পোরেশনের টাকা, অনেক বিল্ডিং হ্যান ত্যান, অনেক প্রচুর টাকার মালিক উনি। আর উপরে আমি শুনেছি তা সেই সমস্ত টাকা হিসেব নিকাশ উনি করেন। ঠিক আছে, এবার হচ্ছে যে সে নাকি এখন বিজেপি ক্যান্ডিডেট হয়েছে। এখানে অনেক স্টলওয়ার্ড ছিল বিজেপি, তাকে করেনি বিজেপি। সেই জন্য তো আমরা বলি সেটিং, এদের সেটিং আছে। এবং তারা কোনো প্রচার করছে না, কিছুই করছে না। যাই হোক, কিছু ঝান্ডা, কিছু ফেস্টুন লাগিয়েছে, তাদেরই লোক আছে। সুতরাং মানুষ কিন্তু অরূপ রায়কে হাঁটাবেই হাঁটাবে, এটাই হচ্ছে ম্যান্ডেট। আর সামগ্রিকভাবে গোটা পশ্চিমবাংলায় এন্টি বিজেপি, এন্টি টিএমসির একটা ওয়েভ চলছে। মানে আপনি বলছেন যে এবারে শূন্যের গেরো কাটবে বামেদের? অবশ্যই দেখবেন কি রেজাল্ট হবে। অপ্রত্যাশিত রিপোর্ট হবে, মানে যেটা মানুষ ভাবেনি সেটা রেজাল্ট আসবে। এটাই হচ্ছে আমার বক্তব্য। বিশাল একটা বড় মানুষ ম্যান্ডেট দিয়ে যাচ্ছে বামফ্রন্ট এবং মানে প্রগতিশীল যারা আছেন তাদের। একটা জিনিস একটু জানার আছে, সেটা হচ্ছে যে দেখুন, তৃণমূলের যে প্রচার, নির্বাচনী প্রচার যেটা, সেখানে রাজনৈতিক কথাবার্তার থেকেও অনেক বেশি হচ্ছে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, বা ওই লক্ষ্মীর ভান্ডার। আরে জয় বাংলাকে তো 15 বছর দেখেছে মানুষ। একটা বাচ্চা যে 1 বছর ছিল সে এখন 15 বছরের বাচ্চা হয়ে গেছে ভাই। এখন জয় বাংলা করছেন, জয় বাংলা হচ্ছে না তো। কোথায় হচ্ছে জয় বাংলা আপনি বলুন তো? শুধু ঘরে আপনি শুধু লিখে দিন, ইংরেজিতে লিখে দিন ফায়ার, বাংলায় লিখে দিন আগুন, হিন্দিতে লিখে দিন আগ, ঘর পুড়বে? বলুন আপনি, পুড়বে না তো। সব ভাষায় দেয়ালে লিখে দিন আপনি আগুন, আগ, ফায়ার লিখে দিলে জল পুড়বে না। একটা মাচিস মারলেই ঘরটা পুড়বে। শুধু আপনি জয় বাংলা বলছেন, জয় বাংলা হচ্ছে কি? কোথায় হচ্ছে বলুন তো? বাংলার মাথা হেট হয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন বাংলা আজকে চিন্তা করত, আর বাকি ভারত দ্বিতীয় দিন সে চিন্তা করতো। ইন্ডিয়া, বাংলা থিঙ্ক টুডে অ্যান্ড রেস্ট অফ ইন্ডিয়া থিঙ্ক টুমোরো, এটা ছিল তো। এটা আমাদের গর্বের জায়গা ছিল বাংলা। আজকে এই দুর্নীতি, নারদা সারদা থেকে শুরু করে এই চাকরি চুরি থেকে শুরু করে কয়লা, গরু, ছাগল, পাগল, এই তো চলছে। সেখানে বাংলার যে আমাদের সংস্কৃতি, এই বাংলা সংস্কৃতিকে নিয়ে এরা খেলা করছে। আমাদের বাংলা সংস্কৃতিকে বাঁচাতে হবে। আমরা কি
যারা সিপিএম তারা কি বাংলার জয় চান না? তারাই তো একমাত্র বাংলার জয় চান, প্রকৃত জয় চান। কিন্তু মুখে আগুন বললে ঘর পুড়বে না, মুখে বাংলা বললে জয় বাংলা হবে না। জয় বাংলার জন্য নীতি আনতে হবে, আদর্শ আনতে হবে। আজকে কোথাও তুমি দেখিনি লেখা আছে সততা প্রতীক, আমি দেখিনি একটা জায়গা, হিম্মত নেই বলার যে সততা প্রতীক নেই। মমতা ব্যানার্জি চোর চোর চোর, মমতা ব্যানার্জি চোর, এটা আমরা বলছি খুব জোর গলায়। এবং এখানে যারা আছে সব উনার দল বল সাঙ্গু পাঙ্গু, তারা হচ্ছে বড় চোর, বড় চোর। অরূপ রায় হচ্ছে বড় চোর, খনি। আমি যে প্রশ্নটা করছিলাম তখন, যে একদিকে হচ্ছে তৃণমূলের নির্বাচনী প্রচারের রাজনৈতিক বক্তব্য থেকে জয় বাংলা বেশি, আর বিজেপির যে প্রচার সেখানে জয় শ্রীরাম বেশি, সেখানে মানুষের জন্য কোনো কথা নেই, কাজের কোনো কথা নেই। অথচ বামেদের যে প্রচার সেখানে মানুষের রুটি রুজি, কাজ, মাথার ওপর ছাদ, তার কথা সব সময়। জয় শ্রীরাম একটা পলিটিক্যাল স্লোগান, জয় শ্রীরাম একটা পলিটিক্যাল স্লোগান। আর আমরা যারা ভারতীয় তারা রাম রাম করি, তারা হিন্দু মুসলমানকে রাম রাম, আর মুসলমান হিন্দু বলে রাম রাম। এটা আমাদের কালচার, সংস্কৃতি, এটা আমাদের সংস্কৃতি, ঠিক আছে? এটা অংশ সংস্কৃতি। আমাদের হিন্দি ভাষায় বলেন, এখানে লোকালি বলে বাবু রাম রাম। তার মানে হচ্ছে যে রাম সালাম, এটা আমাদের সংস্কৃতির চর্চা, এটা সংস্কৃতির পাঠ, ঠিক আছে? রাম হচ্ছেন আমাদের আদর্শ, ওতে কোনো অসুবিধা নেই। কিন্তু জয় শ্রীরাম হচ্ছে একটা পলিটিক্যাল স্লোগান, ঠিক আছে? আর হচ্ছে যারা হিন্দুত্বে যারা নাড়া দিচ্ছেন পলিটিক্যাল স্লোগান, ওটা পলিটিক্যাল স্লোগান, হিন্দুত্ব। তার হিন্দুর সাথে তার কোনো সম্পর্ক নেই, এটা সাধারণ হিন্দু বুঝে গেছে, ঠিক আছে? সুতরাং উনি জয় শ্রীরাম ধ্বনি দিলে আমরা ইনকলাব জিন্দাবাদ বলবোই বলবো, ঠিক আছে? আর হচ্ছে ওটা একটা পলিটিক্যাল স্লোগান, তার সাথে রামের কোনো সম্পর্ক নয়। যারা বলছেন জয় শ্রীরাম তারা কিন্তু হচ্ছে যে তারা সব রাবণ, এটা আমি বলতে পারি। তার রাম তার আদর্শ হতে পারে না। যদি রাম তাদের আদর্শ হতেন তাহলে আজকে এইভাবে বিভাজন করা যেত না। আজকে এরা বিভাজনের রাজনীতি করছে, আর এরা হচ্ছে যে ধর্মান্ধতা রাজনীতি করছে, এরা বাইনারি করছে। আমার শেষ প্রশ্ন আপনাকে, যে ভোটের মুখে, ভোট প্রাক 2-4 দিনের প্রচার পাবেন, তারপরে ভোট আগামী সপ্তাহে, হাওড়া মধ্যকেন্দ্রের ভোটারদের উদ্দেশ্যে সিপিআইএম প্রার্থী কি বার্তা দিতে? আমি যেটা বলতে চাইছি যে 2007 সালে হাওড়া রিজুভেনেশন প্ল্যান যেটা আমরা করেছিলাম, এরা কিন্তু ইনটেনশনালি, ইচ্ছাকৃতভাবে সেটাকে আটকেছে। অরূপ রায় মেয়র হওয়ার জন্য সমস্ত যে ড্রিম প্রজেক্ট ছিল হাওড়া, সেটা গার্বেজ থেকে বিদ্যুৎ আমাদের প্রজেক্ট ছিল, প্লেটস অবধি বানিয়েছিলাম। ওই প্রজেক্ট যদি হয়ে যেত, হাওড়ার বিদ্যুতের সমস্যা এবং জঞ্জালের সমস্যা সমাধান হতো, সেটা আমরা করব। দ্বিতীয় হচ্ছে নিকাশির একটা বিশাল বড় একটা কাজ আমরা করে ফেলেছিলাম, সেটা কিন্তু এরা ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে তাকে মানে ব্যর্থ করার একটা চেষ্টা করেছে। সেই কাজটা যদি হয়ে যেত, মধ্য হাওড়ার নিকাশির একটা বিশাল সমস্যার সমাধান হয়ে যেত। সেটা কিন্তু এরা করতে দেয়নি ইচ্ছাকৃতভাবে। আমরা সেই কাজটাকে খুব নিষ্ঠার সাথে করব, এবং আমরা জানি এই কাজটা আমরাই করতে পারবো, এরা কাজ করতে জানেও না। তৃতীয় যেটা হচ্ছে যে ডোমুর জেলায় স্পোর্টস কমপ্লেক্স, রামকৃষ্ণপুর কোঅপারেটিভ, এইগুলো কিন্তু আমরা দেখব কিভাবে আমাদের করতে হয়। তারপরে ইউজিআর, মানে টিকিয়াপাড়া ইউজিআর এর উপরে আমাদের পার্ক করার অনেক দিনের পরিকল্পনা, আমরা ইউজিআর করেছিলাম। এরা তো পানীয় জল দিয়ে ছিনিমেলা খেলা করছে। আর হচ্ছে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পদ্মপ্রখর, এখন আমি তো শুনেছি খুব দুর্ভাগ্যপূর্ণ যে এরা সাবমার্সিবল পাম্প বিভিন্ন জায়গায় লাগিয়েছে, কেন ওরা যে জলের যে চাহিদা মেটাতে পারছে না, সেখানে ক্যাপাসিটি বাড়াতে পারছে না। বিভিন্ন জায়গায় এরা ইললিগালি সাবমার্সিবল পাম্প লাগিয়ে ওই পদ্মপুকুরের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জলে এই জলটাকে মিশিয়ে দিয়ে মানুষকে খাওয়াচ্ছে। কত বড় জঘন্য অপরাধ তারা করছে। এই সমস্ত যারা করছেন, যারা এমপ্লয়িজরা যারা করছেন, তারা কিন্তু ছাড় পাবেন না। আমি বলছি, হাওড়া কর্পোরেশনে যারা এমপ্লয়িজরা আছেন, ইঞ্জিনিয়াররা আছে, তাদের আমি হাত জোর করে বলছি যে এই সমস্ত কাজটা বন্ধ করুন। মানুষকে এইভাবে জল খাওয়াবেন না যাতে মানুষের সুস্থ শরীর খারাপ হয়ে যায়, এটা করবেন না, প্লিজ করবেন না। আমরা এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টকে আরো উন্নতিকরণ করার, এবং ইউজিআর এর উপরে হচ্ছে যে আপনার পার্ক, এবং আমাদের ওই বেজপুকুর মাঠে আমরা সুন্দর মাঠ ছিল বেজপুকুর, সেখানে
বললো ওরা সুইমিং পুল বানাবে, আজকে গিয়ে দেখুন তো ওখানে সুইমিং পুল হয়ে আছে। পুরো কোটি কোটি টাকা খেয়ে নিল ওর উপরে, বেশপুর মাঠ খেয়ে নিল, খেয়ে নিয়ে পুরো বরবাদ করে দিল পুরো মাঠটাকে, ওইখানকার পুরো এনভায়রনমেন্টটাকে বরবাদ করে দিল। আমরা ওই সমস্ত জায়গাটাকে উন্নতিকরণ করবো, ডোমর জেলা স্পোর্টস কমপ্লেক্স করবো, রামকৃষ্ণপুর কোঅপারেটিভ করবো। আর হচ্ছে যে যাদের নাম কাটা গেছে SIR, এটা হচ্ছে আমাদের প্রাথমিকতা আমাদের থাকবে। এর জন্য কিন্তু আমরা আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের কাজ চলবেই চলবে। আমরা সমস্ত ভোটারদের নাম আমরা ভোটার লিস্টের মধ্যে ঢোকাবার জন্য অপ্রান্ত আমাদের চেষ্টা থাকবে, এই কাজ আমরা করবোই করবো। ইমতিয়াজ দা, পিপলস রিপোর্টারে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।